গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখছেন এখন এই মুহূর্তে আলিপুর জেল ফাঁসির মঞ্চ গায়ে কাটা দিচ্ছে বন্দে মাতরম। এই কারাগারেই থাকতেন সেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে কলকাতার মাটিতে রয়েছে, আজকে ইতিহাস খুঁজতে বেরিয়েছি। এই মুহূর্তে রয়েছি আলিপুর জেল। আলিপুর কেন্দ্রীয় কারাগার হচ্ছে একটি জেলখানা যেখানে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতৃবৃন্দকে আটক রাখা বা ফাঁসি দেওয়া। কারারই লৌহ কপাট ভেঙে ফেল রেকর্ড রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমরা এই মুহূর্তে আলিপুর জেলে রয়েছি। স্বাধীনতা সংগ্রামী তারা যে ব্রিটিশ আন্দোলনের সময় যে বিরোধিতা, সেই মুহূর্তে তাদের কারাগার অবরুদ্ধ করা হয়েছিল। তাদের সেই মুহূর্তে কিভাবে তারা ছিলেন এই জেলে, সেই মুহূর্তে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই আলিপুর জেলে অরবিন্দ ঘোষ 15 আগস্ট 1872 থেকে 5ই ডিসেম্বর 1950 সাল অবধি ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্ম সাধক এবং দার্শনিক। এই জেলে বন্দি থাকাকালীন তিনি গাছের পাতায় পাতায় কৃষ্ণকে দেখতে পেতেন। এরপর চারুচন্দ্র বসু ছিলেন ভারতের উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1897 থেকে 18 আগস্ট 1945 ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। দেখতে পাচ্ছেন ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি রয়েছে যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি দেখতে পেতেন। ব্রিটিশ আমলে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়। আপনাদের সামনে তুলে ধরছি এই সেই নির্জন কক্ষ, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এবং এই সেই আলিপুর সেন্ট্রাল জেল যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন এবং ফাঁসির মঞ্চ গায়ে কাটা দিচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা এই মুহূর্তে এই সেই জেলখানা যেখানে স্বাধীনতা সংগ্রামীরা তারা ছিলেন এক সময়ে। এখানে এক একজন স্বাধীনতা সংগ্রামী থাকতেন এই বন্দি হয়ে। আপনাদের এই মুহূর্তে দীনেশ গুপ্ত 1911 থেকে 1931 সাল ঠিক এই জায়গায় ছিলেন সেই দীনেশ চন্দ্র গুপ্ত। গৌতমের সাথে এই চ্যানেলে আপনারা দেখছেন এখন এই মুহূর্তে আলিপুর জেল। এই সেই আলিপুর জেল যেখানে এক সময় স্বাধীনতা সংগ্রামীরা তারা প্রাণ বলিদান দিয়েছেন ফাঁসির মঞ্চে এবং বন্দী ছিলেন এক সময়ে এই জায়গায়। তাদের চরণধূলি এখনো কিন্তু এখানে আছে। অনেক লড়াই করে কিন্তু স্বাধীনতা অর্জন করতে হয়েছে, অনেক স্বাধীনতা সংগ্রামীকে জীবন ত্যাগ করতে হয়েছে। আজকে আমরা সেই সমস্ত কিছু তুলে ধরার জন্য চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন, যেটা বারবার বলছি। এবং তার সাথে সাথে নেপথ্যে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম বলে যে ধ্বনি আমাদের শরীরকে রক্তকে গরম করে দেয়।
এবং শিহরিত হয়ে উঠি আমরা স্বাধীনতা সংগ্রামীদের এই যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীদের এই ফাঁসির মঞ্চে গলায় ফাঁস লাগিয়ে ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার তাদেরকে কিন্তু ফাঁসি দিয়েছিল। এই সেই আলিপুর জেল। আপনাদের আরও আমি ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই ফাঁসি কাঠ, ব্রিটিশ রাষ্ট্র, ফাঁসি কাঠ বোঝাতে ফরাস শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেন্সিয়া শব্দটি থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যিক শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার ব্যবস্থা। ঔপনিবেশিক অঞ্চলের মানুষকে দমন করার জন্য ঔপনিবেশিক শাসকের মুখ্য হাতিয়ারগুলি ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তি দান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ডের বিধি। ফাঁসি কাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের উপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য প্রমাণ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং আলিপুর জেলের ফাঁসি কাঠ আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের উপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের উপর। তার মাথায় একটা বর্গা আংটার সঙ্গে ঝোলানো। গাছি যখন ফাঁসি কাঠ ও শৃঙ্খলা রক্ষার অন্যান্য সরঞ্জামে সজ্জিত আধুনিক কারাগারের আবির্ভাবের আগে 19 শতকে মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত বিদ্রোহী ও কুখ্যাত অপরাধীদের গাছে ঝোলানো হতো। ফাঁসি কাঠ হিসেবে সাধারণত ব্যবহৃত হতো বট, পিপুল ও ডুমুর গাছ। কেবল শাস্তি দানের উদ্দেশ্য নয়, এলাকার সাধারণ মানুষজনকে ভয় দেখানোর জন্য ব্রিটিশরা এই প্রকাশ্য হত্যাকাণ্ডগুলির আয়োজন করত। পক্ষের মধ্যে পড়ে শোনানো হয়েছিল ফাঁসির আদেশ ও দয়া প্রার্থনার আবেদন খারিজ করে লেখা জবাব, তোমার কিছু বলার আছে? এই প্রশ্নের উত্তরে সে নীরব রইল। হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় সে চড়ল কূপের সবুজ পাড়ের উপর। মুখ্য কারাধ্যক্ষ তার দুটি গোড়ালি একসঙ্গে বেঁধে দিল। এই বীভৎস কাজে পারদর্শী ডোমেরা তার মাথা ঢেকে দিয়ে পরিয়ে দিল ফাঁসির দড়ি। লিভারের কাছে দাঁড়ানো কারাধ্যক্ষ মঞ্চের উপরে অপেক্ষমান পদাধিকারীকে ইশারা করলেন। ঢাকনা খুলে গেল, দেহটি শটান নেমে গেল কূপের মধ্যে। ডাক্তার কূপের কাছে এগিয়ে গেলেন, উঁকি দিয়ে দেখে জানালেন মৃত্যু হয়েছে। ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে। এখানেই চিকিৎসকেরা ফাঁসি কাঠে ঝোলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়না তদন্ত করতেন। একটি নির্মম দৃশ্য ফাঁসির মঞ্চের মুখোমুখি এই বাড়িটিতে কয়েদিদের রাখা হতো, যাতে তারা সহবন্দীদের ফাঁসি কাঠে ঝোলানো দেখতে পায় ও এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তির নজির তৈরি হয়। মনে করা হয় শাসকদের আরও অভিপ্রায় ছিল এই বাড়িতে বন্দী বিপ্লবীদের এভাবে সহবত শেখানো এবং এ যাবৎ গোপন রাখা তথ্য ফাঁস করে দিতে উৎসাহ দেওয়া। এই রকম এক একটি কক্ষ আপনাদের সামনে তুলে ধরছি। এই সেই দেখতে পাচ্ছেন এক একটি কক্ষ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। এই সেই কক্ষ, এখান থেকে কিন্তু দেখা যেত, দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে যারা বন্দিরা থাকতেন তারাও কিন্তু দেখতে পেতেন এই ফাঁসির মঞ্চে যার ফাঁসি হচ্ছে সেই দৃশ্য তাদেরকে দেখানো হতো। এই যে লোহার গেট দেখতে পাচ্ছেন, কিভাবে দেখতে পাচ্ছেন কিভাবে এই জেলের গেট দেওয়া হতো। এই লম্বা দেখতে পেলেন পুরো মাটির সঙ্গে গেঁথে দেওয়া হয়েছে। বন্ধুরা, এই যে বিল্ডিং দেখছেন
নেতাজি কক্ষ ভবন। নিচের উল্লিখিত স্বাধীনতা সংগ্রামের কয়েকজন মহান নায়ক এই দোতলা কক্ষগুলিতে কারারুদ্ধ ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও ডাক্তার বিধানচন্দ্র রায়। চলুন বন্ধুরা, এখন আমরা দোতলার উপরে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায় যে কক্ষে ছিলেন সেই কক্ষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই কক্ষ দেখানোর চেষ্টা করছি আপনাদের, কিভাবে তারা এই জেলের মধ্যে ছিলেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কিভাবে থাকতে হতো এই জেলের মধ্যে। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাগারে ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি বিধানচন্দ্র রায় সেল। দেখতে পাচ্ছেন 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ডাক্তার রায় বিশ্বাস করতেন স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বেআইনি ঘোষণা করা হয় এবং ডক্টর বিধানচন্দ্র রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। জেলবন্দি থাকার সময় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা ছিলেন এবং পরবর্তীকালে মহানাগরিক পদে উন্নীত হন। চলুন এরপর আমরা উপরে যাব, দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা উপরে যাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি সেই ইতিহাস। আলিপুর সেন্ট্রাল জেল এই মুহূর্তে আপনাদের সামনে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারাগারে ছিলেন এক সময়ে। আপনাদের সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 থেকে 1945 আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930, এই যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গায়ে কাঁটা দিয়ে উঠছে বন্ধুরা। এই কারাগারেই থাকতেন সেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোস। দেশবন্ধু কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস 1870 থেকে 1925 ছিলেন একজন ভারতীয় আইনজীবী ও কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং তিনি গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। ভারতবাসীদের জন্য স্বরাজ অর্জনই ছিল তার প্রধান লক্ষ্য। 1909 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ানোতে চিত্তরঞ্জন দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি ছিলেন এই কারাগারে। আপনাদের সেই ইতিহাস তুলে ধরলাম। ঠিক একইভাবে আরেকজন স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিল মাসে 1930 এবং 22 অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাগারে, এই কারাকক্ষে ছিলেন।
বন্ধুরা, এই সেই নেহরু কক্ষ। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এই কারাগারে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী, 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস লণ্ঠন, কাগজ, কলম ও বিছানার চাদর রাখা থাকত। সব মিলে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকবার জন্য অপর্যাপ্ত। এই সেই কারাগার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে জওহরলাল নেহরু এই কক্ষেই ছিলেন এবং এখানে একটি ইন্দিরা গান্ধীর কিন্তু স্ট্যাচু করা হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে ঠিক ইন্দিরা গান্ধী এই জায়গাতেই উনি বসতেন এবং তার বাবার সঙ্গে দেখা করতে আসতেন মাঝে মাঝে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এই নজরুল ইসলাম এখানেই কিন্তু কারারুদ্ধ ছিলেন, আলিপুর সেন্ট্রাল জেল। আপনাদের সেই কক্ষ তুলে ধরার চেষ্টা করছি। 9 ওয়ার্ড এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 9 নম্বর কক্ষ, কবি কাজী নজরুল ইসলাম। এবং কবি নজরুল ইসলাম কিভাবে এই কক্ষে ছিলেন সেই দেখতে পাচ্ছেন। তার কবিতা উনি লিখছেন। এই মুহূর্তে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল রে কর রে লোপাট, এই যে গান কারাগারে থাকাকালীন এই যে গান তিনি রচনা করেছিলেন এবং উদ্বুদ্ধ হয়েছিলেন এই কারাগারে থেকে কবি নজরুল ইসলাম। দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আলিপুর সেন্ট্রাল জেল। আপনাদের সামনে এইভাবেই তুলে ধরব দেশের স্বাধীনতা এবং আজকে যেভাবে তুলে ধরলাম আগামী দিনেও এইভাবেই আপনাদের দেখাতে থাকব বিভিন্ন ধরনের ইতিহাস। আপনাদের আজকের এই ব্লগ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, সাথে থাকবেন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।